বিকেলে বের হব ফ্রান্সের রাস্তায় বাজার করতে দিকে বার্জেলের দিকে যাওয়ার সময় পথে এমন একটা দৃশ্য দেখব যেখানে এত মানুষ যে চোখ ফেরানোই কঠিন। শেষ পর্যন্ত থাকবেন কিন্তু, কারণ শেষে আপনাদের একটা প্রশ্ন করব, দেখি বাংলাদেশের মানুষ ফ্রান্সের এই দৃশ্য দেখে কী বলেন। আমার ইউটিউবের সকল ভাই বোনদের জানাই আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো এই এই যে আজকে আমার ভিডিও শুরু করলাম দুপুরে, সচরাচর যেরকম করি সেরকম দুপুরের কিছু হালকা রান্না ভিডিও দেখাবো। আজকের রান্নাগুলো সম্পূর্ণ বৈচিত্র্যময়। যেমন এই তো সকালে নাস্তা করতেছিলাম, নাস্তা করতে করতে শশা কাটতেছিলাম, যে ভিডিও করতে করতে এক হাতে শশাটা কেটে একটু খাই, শশাটা পড়ে গেল। আজকে দুপুরে রান্না আছে আমাদের পরিচিত ঝিঙা দিয়ে বাংলাদেশি ইলিশ মাছের ঝোল, আর আফ্রিকার একটা ইলিশ মাছের ঝোল দিয়ে ঝিঙা দিয়ে অবশ্যই আপনারা খেয়ে থাকেন। আর এটা হচ্ছে আফ্রিকার একটা কলা, এই কলাটার নাম হচ্ছে প্লান্টেন কলা। এটা দিয়ে আমি পিঠা বানাবো, যা খেতে অত্যন্ত সুস্বাদু এবং অনেক বেশি মজাদার। আপনারা যারা ফ্রান্সে থাকেন তারা কি কখনো এই কলার পিঠা খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লাগে। আর যদি না খেয়ে থাকেন তাহলে অনেক বড় একটা জিনিস মিস করেছেন। আর আমি এই তো ঝিঙা কেটে সব মাছ টাছ ধুয়ে টুয়ে আমি ঝিঙার তরকারি বসিয়ে দিয়েছি। আজকে আমি বেশি কিছু রান্না করব না, শুধুমাত্র এই ঝিঙার তরকারি আর হচ্ছে আমার একটা ভাজি আছে আগে রান্না করা, সেটা দিয়ে আর এই ঝিঙার তরকারির ঝোলটা দিয়ে আজকে আমরা সম্পূর্ণ ভাত খেয়ে নিব। যা এই ঝিঙার তরকারিটা অত্যন্ত মজাদার হয়েছিল। আর এটা হচ্ছে এদেশের স্যালারি, দেখতেই পাচ্ছেন কত বড় আর কত বেশি মোটা এই স্যালারিটা, যা দেখলে চোখ জুড়িয়ে যায়। এটা দিয়ে, এটা হচ্ছে পিঙ্ক সল্ট আর আদা, লেবু আর শসা, এসব দিয়ে যা যা আছে আমার কাছে সেসব দিয়েই আমি একটা পানীয় তৈরি করব। এটা হচ্ছে সেই কলাগুলো আমি ছুলে তারপরে ব্লেন্ড করে এভাবে রেস্টে রেখে দিয়েছি 1 ঘন্টার জন্য। মানে বিকেলে আমি এটা করব রান্নাবান্না খাওয়া দাওয়ার পরে। আর এই অ্যালকালাইন যে ওয়াটারটা আছে সেটা আমি সব কিছু দিয়ে 2.5 ঘন্টা 1.5 ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপরে সেই পানিটা আমি খাবো, অ্যালকালাইন ওয়াটার। আপনারা কি এরকম অ্যালকালাইন ওয়াটারের পানি খেয়ে থাকেন? বন্ধুরা আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। আমি এই যে কলাগুলো রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু গুছগাছ করিয়ে এইটি করে বিকেলে আমি এই যে পিঠাগুলো সেগুলো বানাচ্ছি। পিঠাগুলো দেখতেই পাচ্ছেন কি টুকটুকে লাল আর কি সুন্দর হয়েছে পিঠাগুলো। শুধু তাই নয়, এই পিঠাগুলোর যে সুন্দর গ্রানে বাড়ি মোমো করে। এই পিঠাগুলো খাওয়ার আমার অন্যতম উদ্দেশ্য হচ্ছে, এটা হচ্ছে আফ্রিকান কলা। আর যেহেতু দেখতেই পাচ্ছেন কালো কুচকুচে, মনে হয় যেন ইতিহাসের বই। কিন্তু আর এমন মনে হয় যেন দোকানে গেলে যখন কিনতে যাবেন তখন মনে হবে যেন 3 মাস ধরে একে কেউ খবরই নাই এ কলা কিভাবে এভাবে দোকানে রইলো আর এভাবে কিভাবে রইলো। অথচ দেখতে পেলেন কলাগুলো বের করেই করার পরে একেবারে গোলাপি কালার। আর এখানে যে এই কলাটা যেটা ফ্রান্সে পাওয়া যায়, এটা হচ্ছে এটা মানে এই কলাটা যতই কালো হয় ততই বেশি গ্রান হয়। বিদেশে থাকলেও মাঝে মাঝে এভাবে নিজের দেশের খাবারের সঙ্গে এখানকার পাওয়া উপকরণ দিলে মিলিয়ে নতুন কিছু বানাতে হয়। আর বাংলাদেশের পিঠার কথা মনে পড়লেই কিন্তু শীতের সকালে খেজুরের গুড় আর গ্রামের বাড়ির কথা মনে পড়ে যায়। আজ ফ্রান্সে বসে প্লান্টেন দিয়ে সেই পিঠার একটা স্বাদ নেওয়ার চেষ্টা করছি। দেখি শেষ পর্যন্ত পিঠাটা খাওয়ার পরে কেমন লাগে, এই আর কি। আর এখানে আরেকটি জিনিস উল্লেখযোগ্য যে এই পিঠাটা একদিন বানিয়ে 2-3 দিন খাওয়া যায়। এটাকে আমরা যেটা আর কি বলে, এটাকে বড়া পিঠা বা তেলের পিঠা যেটাই আমরা বলি না কেন, সেটাই মানে যে নামে আমরা বলি না কেন সে নামেই হয়। এটা বিভিন্ন সাইজে হয়তো বানানো যায়, কিন্তু আমি সাধারণত আফ্রিকানদের দেখেছি এভাবেই মানে ছোট ছোট করে এই পিঠাগুলো বানায় আর কি, যা খেতে অনেক বেশি মজার। বিশেষ করে কলার যে একটা ঘ্রাণ সারা ঘরে মোমো করে, তা চিন্তা মানে এটা না বানিয়ে খেলে আপনি অবশ্যই মিস করবেন। যারা ফ্রান্সে থাকেন যদি এই পিঠা বানিয়ে না খান তাহলে অবশ্যই মিস করবেন। সেদিন আমি বাঙালি দোকানে যে পিঠা চাওয়ার পর সে তো অবাক, বলে কি কোনো বাঙালি মানুষকে আমি দেখি নাই এই কলা কিনে নিতে, আপনি কি করবেন এই কলা নিয়ে? আমি বললাম যে পিঠা বানিয়ে খাই আমি এটা। সে তো শুনে খুব অবাক যে এই কলার পিঠা, এই তো আমার রান্না বান্না
বান্না পিঠা বানানো সব কিছু শেষ, সব থালা বাসন ধোয়া টোয়া সব কিছু শেষ। এখন একটু রেস্ট নিয়ে পিঠা খেতে খেতে রেস্ট নিয়ে তারপরে আমরা বিকেলে বাজার করার উদ্দেশ্যে ফ্রান্সের রাস্তায় হাঁটতে হাঁটতে বেরোবো। যেহেতু আমরা বিকেলবেলা যেহেতু বাজারও করা লাগবে, আবার ঘরের কিছু দরকারি জিনিস কেনা লাগবে, এজন্য বিকেল আবার হাঁটতেও বেরোনো দরকার। আমরা বিকেলের হাঁটাও হবে, কথায় আছে না যে কলাও বেচা হবে রথও দেখা হবে। আমাদের আজকের ভ্রমণটা হচ্ছে সেরকম করেই হবে যে কলাও দেখতে কলাও বিক্রি করব, রথও দেখা হবে, তাই বাজারও করব, আবার বিকেলের হাঁটাটাও আমার হবে। এটা আমি প্রায় সময় করে থাকি যেন হেঁটে হাঁটাটাও আমার কমপ্লিট হয়ে যায়, কাজটাও শেষ হয়। আর এই তো আমার জামাই আর আমি যেহেতু হেঁটে যাব, পরে আমি বললাম যে চলো নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে যাই। তারপরে আমরা সেই নদীর পাড়ের রাস্তা ঠিক আমাদের পেছনেই আছে হলো মেন আর একটা রুট, যে রুটটা দিয়ে আমরা ওই বার্জিলিক যেতাম। আমরা যেহেতু হেঁটে যাব, যদি গাড়িতে যেতাম তাহলে ওই রাস্তা দিয়ে মেন রোডটা দিয়ে গাড়িতে যেতাম। মানে দুই পাশেই রাস্তা আছে, ডান পাশেও আছে বাম পাশেও আছে। ডান পাশ দিয়ে আমরা রাস্তা দিয়ে মেন রুট দিয়ে না যেয়ে আমরা নদীর কিনার দিয়ে যাচ্ছি। এখানকার যাতায়াত ব্যবস্থা অনেক বেশি উন্নত, সব দিকে রাস্তাঘাট গাড়ি চলাচল, ওই যে দেখতে পাচ্ছেন ওই রাস্তাটা, সেটা কিন্তু আমাদের হাতের আমরা যে যাচ্ছি আমাদের হাতের বাম পাশে পড়ে। ঠিক এরকমই আরেকটা রাস্তা ডান পাশ দিয়ে আছে, আমরা ওখান দিয়ে না যেয়ে মাঝখান দিয়ে নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছি, এত সুন্দর পরিবেশ আর মনোরম দৃশ্য দেখতে দেখতে। আর এখানে আমাদের যেন নিত্য প্রয়োজনীয় হাঁটার মতো হয়ে গেছে, নদীর পাড়ে হাঁটা চলা, নিজেদের অবসর কাটানো এটা যেন নদীর পাড়ে, এটা আমাদের পরিবারের অংশ একটা, মনে হয় যেন এই খালের পাড়টা, নদী তো না, এটা হচ্ছে সেন নদীর খাল, এই খালটা হয়ে গেছে আমাদের অংশ। আর খালের পাড়ে হাঁটতে হাঁটতে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, ফ্রান্সের যে সবচাইতে বড় মাঠ আছে স্টাড দ্য ফস, যেখানে 85,000-এর বেশি দর্শক একসাথে বিভিন্ন ইভেন্ট খেলা তারপরে কনসার্ট এগুলো দেখতে পারে, সেগুলো সেই মাঠের দেখলাম যে অনেক মানুষ ঢুকতেছে। কারণ আমরা যেখান দিয়ে বেরোবো এখানে নদীর কিনার দিয়ে, সেখান দিয়ে এই মাঠে ঢোকার একটা গেট আছে। এরকমই চারটা পাঁচটা গেট এই মাঠে ঢোকার জন্য, মাঠের এরিয়ার ভিতরে ঢোকার জন্য। মাঠে তো ঢুকতে হবে, এরিয়ার ভিতরে ঢোকার পরে তারপরে এই এরিয়ার ভিতরে ঢোকার জন্য এরকমই গেট আছে 4-5টা। তার একটা গেট এই পাশে পড়েছে, যেটা সামনে দিয়ে আজকে আমরা যাইতেছি। ওই তো দেখতেই পাচ্ছেন ব্রিজের উপর দিয়ে মানুষ কিলকিল করে যাচ্ছে, কিন্তু কনসার্ট মনে হয় শুরু হয়ে গেছে, কারণ গানের শব্দ পাওয়া যাইতেছিল, এই জন্য হয়তো মানুষ কম। কিন্তু কনসার্ট যদি শুরু না হতো, কিংবা কনসার্টের আরও আগে যদি আমরা এখান দিয়ে যেতাম ঘন্টাখানিক আগে বা আধা ঘন্টা আগে, তাহলে আমাদের ওখান দিয়ে যাওয়াই মনে হয় যেন দায় হতো, যে এত মানুষ এক জায়গায় হয়। কারণ 85,000 মানুষ কিন্তু চারটিখানি কথা না, 100 জন মানুষ 50 জন মানুষ এক জায়গায় হলে আমরা মানুষের কিলবিল দেখি, সেখানে 85,000 মানুষ বিভিন্ন জায়গা দিয়ে বিভিন্ন রাস্তা দিয়ে এখান দিয়ে মানুষগুলো ঢুকতে থাকে। আর এখানে আরেকটা জিনিস উল্লেখযোগ্য, যে মানুষজন শুধু যে ট্রান্সপোর্ট দিয়ে যাতায়াত করে, বাস ট্রাম এসব বিভিন্ন জায়গা দিয়ে তো যাতায়াত করে, নিজস্ব গাড়ি দিয়েও যাতায়াত করে। আর গাড়িগুলো মাঠের কোনো এরিয়ার চারপাশে দেখুন, এখানে কোনো গাড়ি কোনো পার্কিং করা নেই, কোনো পার্কিং করার ব্যবস্থা নেই, যা কিনা বিভিন্ন আশেপাশের এলাকাগুলোতে গাড়ি পার্কিং করে তারা এভাবে মাঠের ভিতরে ঢুকে হেঁটে হেঁটে। এটা এই দেশের নিয়ম। আর ফ্রান্সে আসতে হলে, ফ্রান্সে যারা আসবেন তাদেরকে আমি বলতেছি যে ফ্রান্সে আসার আগে বা ইউরোপ কান্ট্রিতে আসার আগে হাঁটার অভ্যাস করে আসবেন। হাঁটতে হবে, গাড়ি থাকলেও হাঁটতে হবে, না থাকলেও হাঁটতে হবে, এরকম আর কি। কিছুটা ডিস্টেন্স তো থাকবেই, কিছুটা একটা জায়গা করতে গেলে অবশ্য হাঁটার কোনো ক্লান্তি নেই, সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, কোনো ডিস্টার্ব নেই, কোনো কিছু নেই, ছিনতাইকারী নেই, কোনো কিছু ভয় নেই, যার জন্য এখানে নিশ্চিন্তে সেভাবেই হাঁটা যায়। চলাফেরা রাস্তার পুরনো সব কিছু থেকে ছোট ছোট অনেক বেশি সুন্দর, আর অনেক বেশি দেখুন মানুষগুলো সব কিছু শৃঙ্খলাভাবে যাচ্ছে, এই কাছে যেন খুবই সুন্দর একটা পরিবেশ। মানুষগুলো এত বেশি অনেক বেশি মানুষ দেখা যাচ্ছে, মানুষের দল বেঁধে বেঁধে যাচ্ছে, চারদিকে উৎসবের মতো পরিবেশ। আমি বাজার করতে বের হয়েছিলাম, কিন্তু এই দৃশ্য দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে না থেকে পারলাম না। একজন বাংলাদেশি হিসেবে ফ্রান্সের এমন একটা বড় আয়োজন সামনে দাঁড়িয়ে এত মানুষের ভিড় দেখে সত্যি অন্যরকম অভিজ্ঞতা।
একটা ব্যাপার খেয়াল করেছেন, আমি কিন্তু বাজার করতে বেরিয়েছি। বাজার করতে বেরিয়ে এখানে এসে বাজার করতে শেষ পর্যন্ত বাজারের চেয়ে মানুষ দেখাই বেশি হয়ে গেল। ভাবছিলাম একটু বাজার করব, কিন্তু এখানে এসে মনে হচ্ছে পুরো ফ্রান্সের মানুষই আজ বাইরে বের হয়েছে। এমনই মনে হয় যখন ফ্রান্সের এই মাঠে কোনো কনসার্ট থাকে বা কোনো কিছু থাকে, মনে হয় যেন ফ্রান্সের প্রচুর মানুষ চলে আসছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, ভাই বাজারটা কখন করব। প্রবাস জীবনের এমন ছোট ছোট ঘটনা কিন্তু পরে সবচেয়ে বেশি মনে থাকে। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা আমার এই লং ভিডিও দেখেন এবং বকবকানি শুনেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি দেখে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন, আপনার পরিচিত বাংলাদেশি প্রবাসী বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন বাংলাদেশি খাবার আর ফ্রান্সের জীবন একসঙ্গে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, তাদের জানায় আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও অনেক অনেক ভালোবাসা। আর এমনই নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরও আমন্ত্রণ রইল। আবার দেখা হবে আমার অন্য কোনো ভিডিওর সাথে এবং নতুন কোনো গল্পের সাথে। সেটাই হোক শেষই। এই তো, সবাইকে আসসালামু আলাইকুম।